নমস্কার বন্ধুরা, জিওটেক বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা দেখতে পাচ্ছেন রেলওয়ে গ্রুপ ডি এবং এনটিপিসির জন্য প্রস্তুতির যে নোটস তৈরি করা হয়েছে, ভূগোল থেকে বাছাই করা 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। আপনি যদি পিএসসি ক্লার্কশিপের পরীক্ষার্থী হয়ে থাকেন তাহলে এই পিডিএফটি মাত্র 99 টাকার বিনিময়ে আপনি কিনে নিতে পারেন। এই পিডিএফটি অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা মণ্ডলী দ্বারা তৈরি করা হয়েছে। বিস্তারিত জানার জন্য ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, ফলো করুন। আজকের ভিডিওতে ভূগোল থেকে আলোচনা করছি। এরপর থেকে রেলওয়ে গ্রুপ ডি এবং এনটিপিসি বিষয়ভিত্তিক আলাদাভাবে আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনারা পিডিএফও ডাউনলোড করতে পারবেন। এই সমস্ত পিডিএফ আপনারা পাবেন examBangla.com ওয়েবসাইটে। সেই ওয়েবসাইটে আপনারা ভিজিট করুন, দিলে আপনারা এই পিডিএফগুলো ডাউনলোড করতে পারবেন। বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখবো, ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন, কারণ শুধুমাত্র পিডিএফ ডাউনলোড করলে কিছু হবে না, তার সঙ্গে আরও কিছু কিন্তু আপনাদেরকে জানতে হবে। এর জন্য ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রথম প্রশ্ন বলা হয়েছে পৃথিবীর উচ্চতম জলপ্রপাত। পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হচ্ছে ভেনেজুয়েলার এঞ্জেল জলপ্রপাত। তারপরের প্রশ্ন পৃথিবীর দীর্ঘতম নদী, নীল নদ। তারপরে বলছে মন্থকূপ সৃষ্টি হয় কার ক্ষয়কার্যের ফলে, নদীর ক্ষয়কার্যের ফলে। পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা হলো আমাজন নদী অববাহিকা। তারপরে বলছে নদীর কোনো নির্দিষ্ট অংশ দিয়ে প্রতি সেকেন্ডে কত জল বয়ে গেলে তাকে 1 কিউসেক বলে। উত্তর হবে 1 ঘনফুট জল বয়ে গেলে। অর্থাৎ নদীর কোনো অংশ দিয়ে যদি প্রতি সেকেন্ডে 1 ঘনফুট জল বয়ে যায় তাকে বলা হচ্ছে 1 কিউসেক। অর্থাৎ নদীর জল পরিমাপের একক একটি, সেটা হচ্ছে কিউসেক। এরপরে দেখুন পৃথিবীর বৃহত্তম গিরিখাত হচ্ছে গ্র্যান্ড ক্যানিয়ন। পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত নায়াগ্রা জলপ্রপাত। তারপরের প্রশ্ন বলছে অবতল পাড়ের দিকে নদীর খাতের গভীর অংশ জলপূর্ণ হলে তাকে কি বলে, তাকে পুল বলে। 10 দেখুন পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ দেখা যায় মিসিসিপি মিসৌরি নদীর বদ্বীপ। 11 নম্বর প্রশ্ন বলছে ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি, শরাবতী নদীর যোগ জলপ্রপাত। 12 কোন দেশে সর্বাধিক হিমবাহ দেখা যায়, আন্টার্কটিকা মহাদেশে সর্বাধিক হিমবাহ দেখা যায়। পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম কি, ল্যাম্বার্ট হিমবাহ। এটা হচ্ছে আন্টার্কটিকাতে আছে। বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, 20.94%। বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ 78.08%। তারপরে দেখুন বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ 0.03%। এই যে তিনটি বললাম, অক্সিজেন, নাইট্রোজেন এবং কার্বন ডাই অক্সাইড, এই তিনটি বিভিন্ন পরীক্ষায় বারবার পড়ে, আপনি মনে রেখে দিন। 17তে বলছে বায়ুমণ্ডলের ওজোন গ্যাস কোন স্তরে ঘনীভূত অবস্থায় থাকে, স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে। আপনারা সবাই জানেন ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এভাবে কিন্তু পরপর স্তরগুলো রয়েছে। তারপরে দেখুন বায়ুমণ্ডলের কিসের জন্য আকাশ নীল দেখায়, অর্থাৎ বলছে বায়ুমণ্ডলের কোন জিনিসটার জন্য আকাশকে নীল দেখায়, ধূলিকণার জন্য। বায়ুমণ্ডলের প্রতি 1000 মিটার উচ্চতায় তাপমাত্রা হ্রাসের স্বাভাবিক হার হলো 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড। 20তে বলেছে একটি গ্রিনহাউস গ্যাস হলো কার্বন ডাই অক্সাইড। আপনাকে যদি বলে একটি প্রাকৃতিক গ্রিনহাউস গ্যাস, তখন কিন্তু কার্বন ডাই অক্সাইড হবে না। একটি প্রাকৃতিক গ্রিনহাউস গ্যাস হচ্ছে মিথেন, সংকেত হচ্ছে CH4, আর কার্বন ডাই অক্সাইডের সংকেত হচ্ছে CO2। 21 দেখুন বায়ুমণ্ডলের কোন স্তরকে ক্ষুব্ধমণ্ডল বলা হয়, ট্রপোস্ফিয়ারকে ক্ষুব্ধমণ্ডল বলা হয়। বন্ধুরা ভূপৃষ্ঠ থেকে শুরু করে প্রথম যে স্তরটা রয়েছে তাকেই বলে ট্রপোস্ফিয়ার। এই ট্রপোস্ফিয়ারের মধ্যে কিন্তু সমস্ত কিছু ঝড় বাজ, সমস্ত কিছু প্রাকৃতিক দুর্যোগটা এই ট্রপোস্ফিয়ারই হচ্ছে, আর বাকি উপরের স্তরগুলো কিন্তু কিছু হয় না। তাই এই ট্রপোস্ফিয়ারকে ক্ষুব্ধমণ্ডল বলা হয়, অর্থাৎ ক্ষুব্ধ থাকে। 22 দেখুন বায়ুমণ্ডলে দুটি নিষ্ক্রিয় গ্যাস হলো আর্গন ও নিয়ন। 23 বায়ুমণ্ডলের কোন গ্যাসের প্রভাবে লোহায় মরিচা পড়ে, অক্সিজেনের জন্য। 24-এর প্রশ্ন দেখুন কোন স্তরকে পৃথিবীর ছাতা বলা হয়, উত্তর হচ্ছে ওজোন স্তরকে। আপনাদেরকে জানিয়ে দিই কেন ওজোন স্তরকে পৃথিবীর ছাতা বলা হয়। স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে ওজোন গ্যাসটা যে থাকছে, সূর্য থেকে আগত অতি বেগুনি রশ্মিকে এই ওজোন স্তরটা শোষণ করে নিচ্ছে। যদি এই ওজোন স্তর না থাকতো তাহলে অতি বেগুনি রশ্মি ভূপৃষ্ঠে এসে মানবদেহের বিভিন্ন ক্ষতি করত, অর্থাৎ বিভিন্ন রোগ হতো মানুষের। তার জন্য কিন্তু এই ওজোন স্তরটা এটাকে প্রিভেন্ট করে রাখছে, তার জন্য এই ওজোন স্তরকে ছাতা বলা হয়, পৃথিবীর ছাতা। তারপরে দেখুন পৃথিবীর গড় তাপমাত্রা হলো 15 ডিগ্রি সেন্টিগ্রেড। এবারে দেখুন পৃথিবীর গড় অ্যালবেডো কত, 34%। আপনাদেরকে জানিয়ে দিই অ্যালবেডো কি, সূর্য থেকে আগত যে সমস্ত রশ্মি পৃথিবীর উপরে পড়ছে
তার 34% কিন্তু পৃথিবীর কাজে লাগছে না, সেটা ফিরে যাচ্ছে মহাশূন্যে। সেই যে শতাংশ 34% যেটা আমাদের কাজে লাগছে না, সেটাই হচ্ছে অ্যালবেডো। তারপরে দেখুন 27-এ তারপরেই প্রশ্ন বলেছে কার্যকরী সৌররশ্মির পরিমাণ, অর্থাৎ 34% বাদে বাকি যে 66% থাকলো সেটা আমাদের কাজে লাগছে, তাই সেটাকে বলছে কার্যকরী সৌর পরিমাণ। 28-এ দেখুন বায়ুমণ্ডল সর্বাধিক যে পদ্ধতিতে উষ্ণ হয়, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিকিরণ পদ্ধতিতে বায়ুমণ্ডল উষ্ণ হয়। অনেকগুলো পদ্ধতি যে বিকিরণ, পরিচলন, পরিবহন, এগুলোর মধ্যে বিকিরণ পদ্ধতিতে সবচেয়ে বেশি উষ্ণ হয়। তারপরে দেখুন পৃথিবীর উষ্ণতম স্থান আল আজিজিয়া। 30-এ বলছে বায়ুর উষ্ণতা কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়, থার্মোমিটারের সাহায্যে বায়ুর উষ্ণতা মাপা হয়। তারপরের প্রশ্ন দেখুন ফারেনহাইট স্কেলে জলের স্ফুটনাঙ্ক কত। আপনাদেরকে জানিয়ে দিই, সেলসিয়াস স্কেলে জলের স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। সেটাকে যদি আমরা ট্রান্সফার করি, অর্থাৎ ফারেনহাইটে ট্রান্সফার করি, সেটা হবে 212 ডিগ্রি ফারেনহাইট। এই যে ট্রান্সফার করা হয় সেলসিয়াস থেকে ফারেনহাইটে, এটা একটি সূত্র আছে C/5 = F-32/9। যে জায়গায় আপনি যদি সেন্টিগ্রেড থেকে ফারেনহাইটে করতে চান তাহলে এই যে C/5 = F-32/9 আপনি এটা খাতায় লিখেও নিতে পারেন। এই জায়গায় সেলসিয়াসের জায়গায় সি এর জায়গায় সেলসিয়াসের মানটা বসাবেন, দিলে আপনি সমাধান করে ফারেনহাইট বের করতে পারবেন। তারপরের প্রশ্ন দেখুন জলাভূমি থেকে নিঃসৃত হয় এমন একটি গ্রিনহাউস গ্যাস হলো মিথেন। আপনাকে বলছিলাম যে প্রাকৃতিক গ্রিনহাউস গ্যাস হচ্ছে মিথেন, তাই এটাই জলাভূমি থেকে নিঃসৃত হচ্ছে, এটা প্রাকৃতিকভাবে সৃষ্টি হচ্ছে। নেক্সট কোশ্চেন দেখুন উষ্ণতা বাড়লে বায়ুর চাপ কমে যায়, কিভাবে কমছে দেখুন। ধরে নিন একটি পাত্রে আপনি বায়ুকে রেখেছেন, যে কোনো একটি বায়ুকে আপনি, গ্যাসীয় পদার্থকে আপনি রেখেছেন, নিচে আপনি উষ্ণতা দিচ্ছেন। এবারে উষ্ণতা দেওয়ার ফলে নিচে যখন উষ্ণতা পাবে ওই বায়ুটা, তখন কিন্তু ওর যে বায়ুর ভেতরের অণুগুলো সেগুলো কিন্তু দূরে দূরে সরে যেতে থাকবে। তাহলে যেহেতু অণুগুলো কাছাকাছি থাকছে না, সরে যাচ্ছে, তাহলে কিন্তু চাপটা, প্রেসারটা কমে যাচ্ছে। 34-এ দেখুন ডোলড্রাম বা নিরক্ষীয় শান্ত বলয় সৃষ্টি হয় নিরক্ষীয় অঞ্চলে, অর্থাৎ এই অংশটা একটি শান্ত ভাব বিরাজ করে। 35-এ দেখুন ফাইলিন হুদহুদ হলো এক ধরনের ক্রান্তীয় ঘূর্ণবাত। 36 একটি উষ্ণ স্থানীয় বায়ু হলো লু, মনে রাখবেন এটি হচ্ছে উষ্ণ। ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণপাতের নাম হ্যারিকেন। 38 বলছে অ্যানিমোমিটারের সাহায্যে কি পরিমাপ করা হয়, বায়ু প্রবাহের গতিবেগ। বায়ু প্রবাহের গতিবেগটা অ্যানিমোমিটারের সাহায্যে করা হয়। এবং বায়ুর চাপ মাপা হয় কার সাহায্যে, ব্যারোমিটারের সাহায্যে বায়ুর চাপ মাপা হয়। তারপরে প্রশ্ন দেখুন মরাকোটাল কোন তিথিতে হয়, শুক্ল এবং কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে। তারপরে বলছে মরাকোটালের সময় চাঁদ এবং সূর্যের অবস্থান পরস্পরের সমকোণে থাকে। তারপরে দেখুন দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত। দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান 24 ঘন্টা 52 মিনিট। তারপরে দেখুন চাঁদ একবার পৃথিবীকে পরিক্রমণ করে প্রায় 27 দিনে। তারপরে দেখুন চাঁদ, সূর্য, পৃথিবীর একই সরলরেখায় অবস্থানকে সিজিগি বলে। মনে রাখবেন চাঁদ থাকবে প্রথমে বাম দিকে, তারপরে থাকছে সূর্য, তারপরে থাকছে পৃথিবী, অর্থাৎ চাঁদ এবং পৃথিবীর মাঝে থাকবে সূর্য, সেই অবস্থানটাকে বলছে সিজিগি। 44 বলছে নিচের কোন দূষণটি কৃষিক্ষেত্রে থেকে হয়, প্লেগ রোগ। আপনাকে অপশান দিয়ে দিল নিম্নলিখিত কোন রোগটি কৃষিক্ষেত্রের মাধ্যমে হয়। যদি আপনার অপশানে প্লেগ রোগ থাকে তাহলে প্লেগ রোগটা কিন্তু কৃষিক্ষেত্রের মাধ্যমে হয়। দেখুন 45 গোবর গ্যাসের মূল উপাদান কি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এতে থাকছে 40 ভাগ কার্বন ডাই অক্সাইড এবং বাকি 60 ভাগ থাকছে মিথেন। তো বন্ধুরা 45টি প্রশ্ন আলোচনা করেছি, আমি আপনাদেরকে 50টা বললাম, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। আপনাদেরকে জানিয়ে রাখি এই ধরনের পিডিএফ পাওয়ার জন্য আপনারা সবসময় এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন www.exambangla.com ওয়েবসাইটে প্রতিদিনই ভিজিট করবেন, কারণ প্রতিদিনই আপডেট দেওয়া হবে। পিএসসি, ক্লার্কশিপ, আইসিডিএস সুপারভাইজার, রেলওয়ে গ্রুপ ডি, এনটিপিসি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ নোটস দেওয়া হয় সম্পূর্ণ বিনামূল্যে। এবং আপনাদেরকে অনুরোধ করব ওয়েবসাইটে গিয়ে আপনারা এই পিডিএফটি ডাউনলোড করে নেবেন, সঙ্গে সঙ্গে ওই পোস্টটিকে হোয়াটসঅ্যাপে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে